অর্থাৎ রাজস্বী যে জীবিতকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে, এটাই তো তৃণমূল হাতিয়ার করছে। একেবারেই যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন যে পরিকল্পনা করে নামেনি, তাতে তো আলটিমেটলি ডিভিডেন্ড পাচ্ছে তৃণমূল বা পাবে তৃণমূল। এটা তো তৃণমূলের ন্যারেটিভ। এলাকার নামটা কি বললো এই ভদ্রলোক? মেটিয়া বুরুজ, মানে ডায়মন্ড হারবার লোকসভা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা। আপাদ মস্তক তৃণমূলই তৃণমূল মেটিয়া বুরুজে, আর কেউ নেই সেখানে। তাহলে তৃণমূলের BLA-2 যে ফর্মটা ফিল আপ করেছিল, সে কি ফর্মটা জমা দিল? এবং যেখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলন ছাড়া তৃণমূলের পন্থী কোনো লোক BLO ছাড়া আর কেউ হতেই পারেনি, কারণ জায়গাটার নাম মেটিয়া বুরুজ। মেটিয়া বুরুজে কি হয় এবিপি আনন্দ প্রত্যেকটা দর্শক জানেন, আমাকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আমার মনে হয় না কেউ এই বাক্যে তৃণমূল ছাড়া আর কেউ মানে এখানে আলাদা কোনো মতামত রাখবেন। তাহলে পরে সেই BLO কি করেছিল, BLA-2 কি করেছিল? এটা কি কাকলি ঘোষ দস্তিদার নিজের মাকে নিয়ে যে রাজনীতিটা করলেন, নিজের মায়ের তথ্যটা ঠিকভাবে না দিয়ে, যেটা ফর্মটা পরিষ্কার আমরা দেখলাম, সেই একই রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। কারণ SIR-টা যেন তেন প্রকারেণ আটকাতে হবে। আরো একটা পার্টে আসতে চাইবো, সেটা বিরোধীদের তরফে, মূলত বিজেপির তরফে তোলা হচ্ছে যে এই ধরনের ভুল ত্রুটিগুলো হবে, এটাই তো প্রত্যাশিত, সেই কারণে হচ্ছে ড্রাফট রোল, এবং সেখানে সংশোধনের জন্য একটা বিস্তর সময় দেওয়া হয়েছে, কারণ কমিশন ধরেই নিয়েছে যে এরকম একটা ভুল ত্রুটি হতে পারে। অতএব এটাকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি করছে। উদ্দেশ্য প্রণোদিত রাজনীতির কিছু নেই। আমরা বারবার বলে এসেছি যে মানুষের মধ্যে যে চিন্তার উদ্রেক হচ্ছে, যে ভয়ের উদ্রেক হচ্ছে, ভীতি সঞ্চারের উদ্রেক হচ্ছে, সেইটার উপর দাঁড়িয়ে অনেক মানুষ এর মধ্যেই প্রাণ হারিয়েছেন, এটা সবাই জানে। এখন বক্তব্য হচ্ছে যে সেই কাজটা যাতে সুষ্ঠুভাবে করা যায়, তার জন্য তো আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম যে আপনারা না, আমরা বলেছিলাম তো নির্বাচন কমিশনকে আপনাদের কি এমন দায় পড়লো যে নির্বাচনের আগে 2 মাসের মধ্যে এটা করতে হবে। তারা তো পঞ্চায়েত ভোট থেকে এখন অবধি বা লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটের মধ্যে প্রায় 1.5 বছরের গ্যাপ ছিল। এই 1.5 বছর ধরে কেন করলেন? কেন 2 মাস আগে করতে হলো? তার কারণটা হচ্ছে বিহারের কায়দায় নাম উড়িয়ে দিয়ে বা হরিয়ানার কায়দায় 5ই এবং 7ই অক্টোবর 2024 13 লক্ষ লোকের নাম ঢুকিয়ে দিয়ে নির্বাচনটা জিতে নেওয়া যায়, সেই জিতে নেওয়াটা সম্ভব নয়, কারণ এটা বাংলার মাটি। আমরা এখানে লড়াইটা করতে পারি, এটাই পার্থক্য। বিশ্বনাথ চক্রবর্তী, প্রশ্নটা কি? একেবারে বিশ্বনাথ, এই যেটা চলছে একদম, যেখানে বলা হচ্ছে ডিভিডেন্ড কে পাবে, লাভের গুড় কার কাছে যাবে? না দেখো, এখনো অনেকটা বাকি, কিন্তু তোমাকে আমি বলছি যে SIR প্রথম থেকেই আমি যেটা বলছিলাম যে এটা তো স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে SIR-টা সম্পূর্ণ হচ্ছে, ফলে রাজ্যে যারা শাসক আছে তারা যে পুরো পূর্ণ সুযোগটা নিবে, সেটা আমি বারবার বলছিলাম যে CO পর্যন্ত রাজ্য সরকারের আধিকারিক ডেপুটেশনে কাজ করছেন, DM থেকে শুরু করে SDO সবাই রাজ্য সরকারের কর্মচারী, যারাই SIR-টাকে আসলে কার্যকারী করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন যে BLO-রা কারা, আমাদেরই সরকারি কর্মচারী। ফলে এই সরকারি কর্মচারীদেরকে ব্যবহার যে করেছে সেটা ধরা পড়েছিল যে খসড়া প্রতিবেদন বের করার কয়েকদিন আগে, যখন দেখা গেছে 6000-এর উপরে 6200-র উপরে বুথ যেখানে একজনও মৃত নাম পাওয়া যায়নি। ফলে তোমরা যেমন মৃত মানে জীবিত মানুষ মৃত দেখানো হচ্ছে, এটা দেখাচ্ছ। আমি বলছি সারা রাজ্যে যেখানে তৃণমূলের দাপট আছে সেখানে মৃতদের নাম রেখে দেওয়ার অভিযোগও আসছে, এবং সেটা প্রকাশ্যেও এসছে। ইলেকশন কমিশন যেটা প্রথমে মানে পার্টি কিছু তথ্য দিয়েছিল, তাদের পরিষ্কার ধরা পড়েছিল 7800 বুথের মতন, এবং সেই মৃত্যুহীন বুথের সংখ্যা তারপর ধাপে ধাপে কমেছে, মানে 4 ডিজিট থেকে একেবারে 1 ডিজিটে নেমে এসেছিল। এইবার দেখো, এইবার এইটা কিভাবে করেছে সেটা তো আবার জানায়নি ইলেকশন কমিশন। সেখানে কি ধরনের গোজামিল হয়েছে না কি হয়েছে, নাকি আমাদের সমালোচনার চাপে বাধ্য হয়েছে, সেটা তো আমরা জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মৃত যেমন জীবিত লোককে মৃত দেখানো হয়েছে, তার জন্য র্যাম্পেনে হাঁটিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বিজেপি আমি জানি না বা বিরোধীরা কি করবে, যে যারা মৃত তাদের নাম রেখে দেওয়া হয়েছে, এদেরকে আবার হাঁটাবে কেনা। অর্থাৎ দ্বিজেন মুখোপাধ্যায়দের মতন লোকদের নাম যেখানে রয়ে গেছে তাদের আরেকটা সেটিংয়ের দিকে ইঙ্গিত করছেন বিশ্বনাথ দা। এবং আমি আরেকটা জিনিস বলছি যে দেখো, এই প্রত্যেকটা অব্যবস্থাকে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সুচারুভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
অর্থাৎ প্যারানর্মাল ইলেকশনের অ্যাক্টিভিটি হয়ে যাবে তো। পরিকল্পনাহীনতা। মৃত মানুষ Election কাটাবে কি commission করে? পরিকল্পনা- প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে যাবে তো। বেশ 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 শান্ত। আমার একটু নির্দিষ্ট কথা, এর আগে দুটো প্রসঙ্গে আমি একটু বলে নিই যে এই প্রথম কথা, সেটিং শুধু তৃণমূল বিজেপির মধ্যেই হয় না, আইপ্যাক অনেক সেটিং করে। তার এই যে প্রশ্নোত্তর পর্ব দেখাচ্ছিলেন, সেটা আইপ্যাকের সেটিং কিনা আমি বলতে পারবো না। দ্বিতীয় হলো, অভিষেক ব্যানার্জি একটা বলেছে যে আমরা জিতিনি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা তো বন্ধ করিনি। আমরাও বলছি তৃণমূল হেরে গেলেও আমরা যদি গভর্নমেন্ট করি, আমরাও লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখবো এবং বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবো। আর চা শ্রমিকের ন্যূনতম মজুরি বললো 250 থেকে 300। আমি বলছি গোটা দেশে এটা ন্যূনতম মজুরির পরিমাণ এখন 600 টাকা, 600-700 টাকা। আসাম সরকার 700 দেয়। 300 কথা বলছে। আমার কথা হলো যে এসআইআর তোমরাই তো ভাতা নিয়ে কটাক্ষ করেছিলে। আমার যেটা কথা ছিল এসআইআর নিয়ে আমরাও বলেছিলাম যে নির্বাচন কমিশন মশা মারতে কামান দাগার চেষ্টা করছে। যদি ঠিক মতন ভোটার লিস্টটা স্যানিটাইজ করার দরকার হতো, তাহলে এসআইআরটাই যথেষ্ট ছিল। মানুষকে এইভাবে হেনস্থা করে, আপনি দেখুন ডায়মন্ড হারবার মডেল, আপনি নন্দীগ্রাম দেখুন, প্রচুর ভুয়ো ভোটার রয়ে যাচ্ছে। আর এখানে তো তোমরা জীবিত দিচ্ছ না কেন মানুষকে মৃত নন্দীগ্রামে? মানুষ হিসেবে ভোট দেখানো দিতে হচ্ছে। যেরকম আমি- প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, সেরকম হতভাগ্য মানুষগুলোর জীবনে কি কোনো বদল আসে? কিন্তু দেখুন, দিলীপ ঘোষের কি বদল হবে আমাদের জানা নেই, কারণ দিলীপ ঘোষ তিনি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন এবং তারপর পরই সল্টলেকের যে দপ্তর রয়েছে বিজেপির, সেখানে তিনি কেবিন পেয়েছেন। এবার খড়গপুর থেকে তিনি আবার লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর হিরণ তিনি কি বলছেন খড়গপুরের বিজেপি বিধায়ক, দেখাবো। এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? এই যে খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। এখানকার রানিং এমএলএ সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। 8 মাস মাঠের বাইরে থাকার পর ক্রিজে ফিরেছেন। বছরের শেষ দিন অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ফের কি ব্যাট হাতে আগের মতোই ঝড় তুলবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? অপেক্ষায় অনুগামীরা। 8 মাস পর বিজেপির রাজ্য স্তরের কর্মসূচিতে ডাক পাওয়ার পরের দিনই দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়। তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাধা নেই, আমারও ব্যক্তিগত জীবন আছে। আর ওই রং দেখে মুখ দেখে আমি রাজনীতির ভিতরেও করি না, বাইরেও করি না। ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য, এটা আমার বিরুদ্ধে 4 বছর ধরে চলছে। পাশাপাশি 2026-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ইচ্ছে প্রকাশ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। তাহলে কি খড়গপুর সদর আসন থেকে সরতে হবে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে? অভিনেতার দাবি, তাহলে সেটাও তো অন্যায় হবে। ওনার ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে যে উনি যে রানিং এমপি ছিলেন মেদিনীপুরের এবং সেখান থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরেতে, সেটা যদি ইনজাস্টিস হয়, তো এখানকার রানিং এমএলএ সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। হিরণের আশা তার সঙ্গে কোনো ইনজাস্টিস হবে না, পুরনো আসনেই লড়াই করবেন এবং তার হয়ে প্রচার করবেন দিলীপ ঘোষ। আমাদের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে যারা সিদ্ধান্ত নেন কাকে কোথায় টিকিট দেওয়া হবে, এবার যদি কেন্দ্রীয় নির্বাচন কমিটি আবার আমাকে এখান থেকে বলে যে হিরণ তোমাকে আবার খড়গপুর থেকে লড়তে হবে, তো আমি আশা করব যে মাননীয় দিলীপ বাবু তিনি খড়গপুরে এসে পার্টির হয়ে এবং আমার হয়ে দিনরাত থেকে এখানে প্রচার করবেন বিজেপিকে জেতানোর জন্য। পদ্মফুল শিবিরের এই ঠান্ডা লড়াই দেখে কটাক্ষ করেছে তৃণমূল। অনেকে বলতো উনি দাবাং নেতা। কিসের দাবাং? পার্টি যখন কর্নার করে দিল তখন গ্রামে চলে গেলেন। আর এখন তো উনি হেরে গেছেন লোকসভায়, যতদিন না পর্যন্ত পরে একটা নির্বাচনে জেতেন ততদিন ওর গুরুত্ব তৈরি হবে না। আর বিজেপির এমএলএ তো অলরেডি রয়েছে খড়গপুরে, তাকে হিরণ, তাকে বাদ দিয়ে ওকে কেন দেবে, তাও তো আমি কোনো কারণ বুঝছি না। এতদিন যেন তিনি দলে থেকেও ছিলেন না, কিন্তু নতুন বছরে ফের ভিড় বাড়ছে ইকো পার্কের মর্নিং ওয়াকে। সব মিলিয়ে 26-এর ভোটের আগে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের। শনিবার দলীয় কর্মীদের নিয়ে খড়গপুর 2 নম্বর ব্লকের জকপুরের মহিষা গ্রামে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। তবে হিরণের মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, সোমনাথ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।